রাতে স্বামীর কোনো কলে রিসিভ করেনি। কতবার ফোনটা বেজেছে তার আর হিসাব রাখেনি। সকালে অফিসে যাওয়ার জন্য যখন স্বামীর প্রস্তুত হচ্ছিল, তখনই আবার ঝুমুরের কল এলো। স্বামীর ফোনটা রিসিভ করে স্বাভাবিক গলায় বলল, হুম। ঝুমুরের কণ্ঠ কাঁপছিল, যেন ভয়ের ছাপ স্পষ্ট। কাল কতবার কল করেছি তোমাকে, ধরনি কেন? কোনো সমস্যা হয়েছে? স্বামীর খুবই দায়সারাভাবে বলল, এমনি। এই উত্তরে ঝুমুর কিছুটা বিরক্ত হয়ে বলল, এমনি মানে? কত চিন্তা হয়েছিল আমার জানো? স্বামী ঠান্ডা গলায় বলল, তোকে চিন্তা করতে শিখিয়ে দিনি নিশ্চয়ই আমি। কেন কল করেছিলি? ঝুমুর একটু থেমে বলল, মায়ের নাকি অসুখ, বাড়িতে যেতে চেয়েছিলাম। নানু বলল তোমাকে বলে তারপর যেন যায়। স্বামীরের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। যাবে না? ঝুমুর অবাক হয়ে বলল, কি বলছো? আমার মায়ের অসুখ আর আমি যাব না? স্বামীর বিরক্ত সুরে বলল, তাহলে আমাকে জিজ্ঞেস কেন করলি? যদি আমার কথায় না শুনিস তাহলে যেখানে খুশি যাস, আর যদি আমার কথায় শুনতে হয় তাহলে কোথাও যাওয়ার দরকার নেই। বাকিটা তোর ইচ্ছা, কি করবি সেটা জানার দরকার নেই আমার। বলেই ফোন কেটে দিল স্বামীর। সে নিশ্চিত জানে ঝুমুর যাবে না। চুপচাপ বেরিয়ে গেল কাজে। বিয়ের পর এই প্রথম আমি মায়ের কাছে এসেছি। মুখ ভার করে চুপচাপ বসে আছে মা, কোনো কথা বলছি না। আমাদের বিয়েটা হয়েছিল খুবই সাদামাটা ভাবে। আমরা গিয়েও ঝুমুরকে আনিনি। কাজী অফিসে বিয়ে পড়ানো হয়েছে, সেখানে গিয়েছিলাম শুধু আমি আর বাবা। তারপর তাকে বাড়িতে নিয়ে এসেছি, ব্যাস এতটুকুই। এলাহি আয়োজন না হলেও বিয়েবাড়ির যে একটা আমেজ থাকে, তার ছিটে ফোঁটাও ছিল না সেই বিয়েতে। এমনকি বিয়ের পরদিন নতুন বউ দেখতে পাড়ার লোকজন যে ভিড় জমায় সেটাও হয়নি। যদিও বউ হিসেবে নতুন, কিন্তু ঝুমুরকে এই এলাকায় প্রায় সবাই চেনে। তাই দ্বিতীয়বার তাকে দেখতে আসার কোনো আগ্রহ ছিল না কারো। আমি মাকে ডাকলাম, মা, কি হয়েছে? কথা বলছো না কেন? মা না থাকিয়ে বলল, কি বলমু? সত্যি? কি বলবে সে? আমাদের মাঝে কি আর বলার মতো কিছু আছে? মা কি আগের মতো আছে? এখন মায়ের কথা বলার মানে শুধু তনিমাকে বকাঝকা করা। আমি একটু থেমে বললাম, কোয়ার্টার পেয়ে গেলে তোমাকে আর তনিমাকে নিয়ে যাব। আর মাসখানেক লাগবে, সব গুছিয়ে রেখো। মা হঠাৎ জিজ্ঞেস করলো, ঝুমুরে আনবি না? আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, হুম। মা আর কিছু বলল না। যাবে কি যাবে না তাও বলল না। চাকরি পাওয়ার পর এর আগেও অনেকবার বলেছি, চলো বাসায় নিয়ে রাখবো তোমাদের। কিন্তু মা রাজি হয়নি। মাঝে মাঝে রাগ করে তো আমাকে এই বাড়িতে আসতেও মানা করেছে। বিকেলে এসেছিলাম, সন্ধ্যার আগেই চলে গেলাম। মামি আমার আশাটা পছন্দ করে না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তনির কাছে গেলাম। কি করছো তনি? তনি মুখ তুলে বলল, কি করব, দেখছো না? আমি একটু বিরক্ত হয়ে বললাম, সোজা উত্তর দিতে পারো না তুমি? তারপর বললাম, শোনো, সামনের মাসে তোমাদের নিয়ে যাব নতুন বাসায়। আমার কথা শুনে তনি কপাল কুঁচকে তাকালো। মা শুনেছি এ কথা, জীবনে রাজি হবে? আমি বললাম, রাজি হবে না কেন? মা তার ছেলের কাছে যাবে, আমি নিয়ে যাব। সে রাজি থাকবে কি থাকবে না সেটা দেখার বিষয় না। আর তুমি এত পাকনামি না করে সব গুছিয়ে রেখো। তনি মাথা নাড়ল। ঝুমু ভাবিকে নিয়ে আসতে দেখতাম। আমি বললাম, কি দেখতে? তনি বলল, ও মা, কি আবার? ভাবিকে? আমি হাসলাম। দেখার মতো কিছু নেই তার মাঝে। তোমার যেমন দুটো হাত, দুটো পা, দুটো চোখ, বোচা নাক, আর ৩২টা দাঁত, তারও তেমনই। আমার কথায় তনি চোখ বড় বড় করেই তাকালো। একদম আমার নাককে বোচা বলবে না, তার কিন্তু মান সম্মান আছে। তারপর বলল, আর কি বললে? ৩২টা দাঁত? জীবনে না, আমার মাত্র ২৮টা দাঁত। আমি না হলেও ১০০ বার গুনেছি। আমি বললাম, তোমার গণনায় ভুল আছে। আমি উঠে দাঁড়ালাম। তোমার মামি কি করছে রান্নাঘরে? তনি উকি দিয়ে বলল, মামি কিছু করছে না, তবুও রান্নাঘরে খুটুর খাটুর করছে। আমি আসলে বেশি সময় কাজের চেয়ে অকাজই করে, তবুও আমার মুখ দর্শন করে না। রান্নাঘরে যাব না আমি, তাই সে জায়গাটা বেছে নিয়েছে তিনি সব সময় কাটানোর জন্য। আমার এই বাড়িতে আসাটা অনেকবার বন্ধ করতে চেয়েছে, মামা আর মায়ের জন্য শেষ পর্যন্ত পারিনি। আমি আসার আগে মামার ঘরে গিয়ে বিদায় নিতে গেলাম। আমি আসি মামা। মামা বলেন, সে কি? নাস্তা করে যাও। তারপর ডাক দিলেন, হাসনা, কি করছো? স্বামীকে চা করে দাও। মামির কোনো উত্তর আসার আগে আমি বললাম, না মামা, আমি কিছু খাবো না এখন, যেতে হবে এক্ষুনি।
মামির আর কোনো সাড়া এলো না। প্রতিবারই এমন হয়, এখন অভ্যেস হয়ে গেছে। আমি বললাম, মামা, সামনের মাসে মা আর তনিমাকে নিয়ে যাব আমার কাছে, সেখানে বাসা নেব। তনিমার পড়াশোনারও সুবিধা হবে। মামা সঙ্গে সঙ্গে বললেন, না না, তা কি করে হয়, এসব ভাবনা আর মাথায় এনো না। আমি আর তর্ক করলাম না, কেন জানি ইচ্ছে করলো না আর উত্তর দিতে। বিদায় বলে বেরিয়ে এলাম। রাস্তায় হাঁটছি, দৃষ্টি আর ভাবনা দুটোই যেন শূন্যে। কি ভাববো আর কি দেখব, সবই যেন গলিয়ে যাচ্ছে। জীবনের হিসাব কষতে গেলে আমি বড্ড কাঁচা ছাত্র হয়ে যায়, কোনো হিসাবই মেলে না, সবই নড়ে বড়ে। মনে প্রশ্ন জাগে, মাকে আমার কাছে নিয়ে আসাটা কি ভুল সিদ্ধান্ত? আমি তো শুধু চাই আমার মায়ের একটা নিজের সংসার হোক, যেখানে সে নিজের হাতে রান্না করবে, নিজের মতো করে ঘর গোছাবে। আমার এই স্বপ্নটা কি খুব বেশি অযৌক্তিক? ভাবনারা দিক হারায়। আহ, জীবন, এ আপনার আসার সময় হলো? নাদিম চুপ করে তাকিয়ে আছে তনিমার দিকে। একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হয়েছিল, আজই ফিরলাম। তনিমা গাল ফুলিয়ে বলল, জানেন ভাইয়া এসেছিল? হুম, বলেছে আমাদের নাকি নিয়ে যাবে। নাদিম হালকা হেসে উঠল, হা হা হা। তনিমা ভ্রুকুচকে বলল, এতে হাসার কি আছে? নাদিম বলল, না, এমনি। মা রাজি হবে না, আমি জানি। আর মা রাজি হলেও মামা জীবনেও যেতে দেবে না। তারপর নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি কি চাও? তনিমা চুপ করে রইল। সত্যি সে কি চায়? নিজেকেই প্রশ্ন করল, কিন্তু উত্তর খুঁজে পেল না। মলিন কণ্ঠে শুধু বলল, জানি না, বুঝি না আমার কি চাওয়া উচিত। আমার চাওয়া না চাওয়ার মূল্য কি আছে কারো কাছে? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। ঝুমুরকে কাল আমার কাছে নিয়ে আসলাম। এরপর আজ সকালে মা আর বোনকে আনতে যাচ্ছি ঝুমুরকে সঙ্গে করে। মামা বাড়িতে যাওয়ার খবর আগেই দিয়ে রেখেছিলাম, আপ্যায়নের জন্য নয়, মা যেন ব্যাগপত্র গুছিয়ে রাখে সেজন্যই। সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল দুপুর হওয়ার আগে আবার বাসায় ফিরে আসব, তাই সকাল সকাল যাওয়া। বাড়িতে ঢুকে তনিমার সঙ্গে কৌশল বিনিময় করেই ঝুমুর চলে গেল মায়ের রুমে। যাওয়ার আগে মামা মামিকে সালাম দিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করেছে অবশ্য। মায়ের পাশে বসে চুপ করে আছে ঝুমুর, কি বলবে বুঝতে পারছি না। আমি তাদের মাঝখানে রইলাম না, চলে এলাম দূরে। ঘরে নেমে এলো শুনশান নীরবতা। নীরবতা ভেঙেই মা বললেন, কবে এসেছো বাসায়? ঝুমুর একটু কাপা গলায় বলল, কালই এসেছি মামি। কেমন আছেন আপনি? মা মায়া ভরা চোখে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো তোমার মামি নই। কথাটার মানে বুঝতে কষ্ট হলো ঝুমুরের। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। মা মলিন হেসে তাকে কাছে টেনে নিলেন, হ্যাঁ মা, আমি তো সেই সম্পর্ক অনেক আগেই ছিন্ন করেছি। তুমি বরং আমাকে মা বলে ডাকো, তাতে আমার ভালো লাগবে। ঝুমুর ছোট বাচ্চাদের মতো মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। ছোটবেলা থেকে অন্য মামা মামিদের আদর সে খুব একটা পায়নি। নানু বাড়িতে গেলেই এই মামি ছিল তার সবকিছু। গোসল করানো থেকে শুরু করে খাইয়ে দেওয়া সবই করতেন তিনি। ঝুমুর ছিল মেয়েদের মধ্যে একা। সামির আর বড় খালামণির দুই ছেলে, সবাই ছেলে সন্তান। তিনজনের মধ্যে একমাত্র মেয়ে ছিল ঝুমুর, তাই তার প্রতি মামির আদর ছিল একটু আলাদা। আর ঝুমুরও ছোট থেকে মিশুক আর মিষ্টি স্বভাবের মেয়ে, তাই তো রুমি নিজের ছেলের জন্য তাকে বউ হিসেবে ঠিক করে রেখেছিলেন। প্রথমেই আবদারটা করেছিলেন রুমি সিয়ামের কাছে, ঝুমুরকে এ বাড়িতে একেবারে রেখে দিলে কেমন হয়। রুমির কথায় সবাই রাজি হয়ে গিয়েছিল, কারণ সামিরের বাবার তখন অনেক টাকা, ভালো চাকরি। তাছাড়া ঝুমুরের প্রতি রুমির ভালোবাসা দেখেই সবাই প্রস্তাবে সম্মতি দেয়। মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে শাশুড়ি এতটা ভালোবাসবে না, এই ভেবেই সামিরের ছোট ফুপু রাজি হয়েছিল। সেই সূত্র ধরেই সবাই বলাবলি করত ঝুমুর এবাড়ির ভবিষ্যৎ পুত্রবধূ। তবে সামির এসব জানত না কিছু। এরপর এ বাড়িতে চলে আসার পরও যতবার সামির এসেছে, রুমি ততবারই ঝুমুরের খোঁজ নিয়েছেন। বড় হওয়ার পর যখন দাদি, ফুপু সবাই বিয়ের কথা তুললেন, সামির তখন বলেছিল সে বিয়ে করবে না। কিন্তু শেষে রুমি বললেন, ঝুমুরের তো কোনো দোষ নেই, ছোট থেকে সংসারের স্বপ্ন দেখে এসেছে, তার স্বপ্ন কেন ভাঙবে? আর যখন সামির জানল বিয়েটা রুমির সিদ্ধান্ত ছিল, তখন আর আপত্তি করেনি, ঝুমুরকে বিয়ে করে নেয়। তবে সামির তার ছোট ফুপুর সঙ্গে অনেক বছর ধরে কথা বলে না। ঝুমুর অনেকক্ষণ কাঁদল মামির বুকে। রুমি কাঁদলেন না, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত সামির ভালো নেই। তার মাথার উপর কোনো ছায়া নেই, মনের কথা বলার মতো কোনো বন্ধু নেই।
খুব একা সে। স্বামীর সহজে কাউকে মনের কথা বলে না। ছোটবেলায় ব্যথা পেলেও আমাকে বলতো না, লুকিয়ে রাখতো। কে জানতো ব্যথা লুকিয়ে রাখাটাই তার ভাগ্যে লেখা থাকবে। একটু থেমে আবার বললেন, এখন ওর জীবনে তুমি আছো। ওর সব দুঃখ কষ্ট ভাগ করে নিও। আমার স্বামীকে একটা সুন্দর সংসার দিও। আমি জানি তুমি পারবে। ঝুমুর মাথা নেড়ে বলল, সে চেষ্টা করবে। সামিরের পরিবর্তন ঝুমুর আড়াল হয়ে গেল রুমির নিকট। তারপর বলল, আপনাকে আমি নিয়ে যাব, তৈরি হয়ে নিন জলদি। রুমি মলিন হেসে বললেন, 20 বছর আগে যা ত্যাগ করেছি তা ফিরে পাওয়ার স্বপ্ন আমি আর দেখি না। মা, একথা বলে আমার কষ্ট বাড়িও না। ঝুমুর রুমির হাত ধরে ফেলল। আপনি তো আমাকে মা বলে ডাকতে বলেছেন, তাহলে মেয়ের কথা রাখবেন না মা? রুমি চুপ করে রইলেন, কোনো উত্তর দিলেন না। দুপুর গড়িয়ে এলে স্বামীর মাকে নিয়ে যাওয়ার কথা বলল, কিন্তু লিহাব সাহেব সোজাসুজি না করে দিলেন। দেখো স্বামীর, তোমার পরিবারের কাছ থেকে অনেক অপমান সহ্য করেছি। তোমার এখানে আসাটাও তোমার মামি পছন্দ করে না। তবুও আমি কখনো বাধা দিইনি, কারণ এতে তোমার কোনো দোষ নেই। তুমি ছোটবেলায় মা হারিয়েছ, কয়েক মাস পর পর একটু দেখতে আসতে, সেটুকু থেকেও তোমাকে বঞ্চিত করতে পারিনি। কিন্তু তাই বলে আজ তুমি আমার বোনকে নিয়ে যেতে চাও? এটা তো হতে পারে না। এত বছর যখন সে আমাদের কাছে ছিল, এখনো এখানেই থাকবে। মা হিসেবে দেখতে পারো, এর বাইরে কিছু না। আজ তুমি মাকে নিয়ে যাবে, কাল তোমার বাবা আসবে, তারপর তোমাদের পরিবারের লোকজন আসা যাওয়া করবে। আমার বোন এসব সহ্য করতে পারবে না। এসব করে সম্পর্ক নষ্ট করো না। স্বামীর চুপচাপ মাথা নিচু করে বসে রইল, বলার মতোই যেন কিছুই নেই। মায়ের দিকে তাকিয়ে কিছু বলার আগেই রুমি বললেন, ভাইজান যেতে বললেও আমি যেতাম না। আমার আর জগৎ সংসার ভালো লাগে না, সবকিছুতে বিরক্তি এসে গেছে। এই ঘরটাই ভালো লাগে, তোরা চলে যা। কখনো মন চাইলে তখন যাব। স্বামীর দীর্ঘশ্বাস ফেলল, আর কিছু করার নেই। হাসনা দুপুরে রান্না করেছে। অনেকদিন পর রুমি সবার সঙ্গে টেবিলে বসে খাচ্ছেন। এ বাড়িতে আসার পর থেকে তিনি কারো সঙ্গে বসে খেতেন না। ভাবির অবহেলা আর স্বামীর প্রতারণায় ধীরে ধীরে নিজেকে এক ঘরে গুটিয়ে নিয়েছিলেন। সেই ঘরেই খেতেন। আজ ঝুমুরের জোড়াজুড়িতে টেবিলে বসেছেন, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কয়েক লোকমা খেয়ে উঠে গেলেন। যাওয়ার আগে ঝুমুরকে বললেন তার ঘরে যেতে। রুমির নাকে ছোট্ট একটি মুক্তোর নাকফুল ছিল। ঝুমুর খাওয়া শেষ করে ঘরে গেলে রুমির নাকফুলটা খুলে তার হাতে গুজে দিলেন। ঝুমুর অবাক হয়ে বলল, এসব কি করছেন মা? আপনার নাকফুল কেন খুলছেন? রুমি বলল, এটা তোমার জন্যই। অনেক আগে খুলে ফেলতাম, কিন্তু হারিয়ে যাবে ভেবে খুলিনি। এটা রাখো, আমার তরফ থেকে। দেওয়ার মতো আর যে কিছু নেই আমার। ঝুমুর নাকফুলটা নিয়ে নিল। এরপর তারা নিজেদের বাসায় ফিরে গেল। মামি না যাওয়ায় ঝুমুরের মনটা খুব খারাপ হয়ে গেল। বাসায় ফিরে স্বামীর ঝুমুরের মোবাইল থেকে সিম কার্ড খুলে ফেলল। অবাক হয়ে ঝুমুর বলল, এ কি, সিম কেন খুলছ? স্বামীর শান্ত গলায় বলল, সিম চালানোর দরকার নেই। কি কথা? সিম ছাড়া আমি মোবাইল ব্যবহার করব কিভাবে? ওয়াইফাই তো আছে, কল দেওয়া ছাড়া সব করা যাবে। ঝুমুর বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি কল দেব না? সিম নিয়ে নিলে আমি বাড়িতে মা, নানু, মামাদের সঙ্গে যোগাযোগ করব কিভাবে? স্বামীর শুধু বাঁকা হেসে প্রশ্নটা উপেক্ষা করল। চলে যেতে যেতে বলল, আমার কাজ আছে, ফিরতে অনেক রাত হতে পারে। দরজা বাইরে থেকে লক করে যাচ্ছি, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো, বলে বেরিয়ে গেল। ঝুমুরকে আর কিছু বলার সুযোগই দিল না। দরজা বন্ধ হওয়ার শব্দে ঝুমুরের বুকটা কেঁপে উঠল। অচেনা নতুন একটা জায়গায় এভাবে তাকে ঘরবন্দি করে রেখে চলে গেল স্বামীর। যদি কোনো বিপদ হয়, কাউকে জানানোর উপায়টুকু বন্ধ করে দিয়ে গেল সে। বাড়ির কারোর সাথে ঝুমুরের কোনো রকম যোগাযোগ নেই। আজ 1 মাস হলো। স্বামীর সকালে অফিস যাওয়ার সময় বাইরে থেকে তালাবদ্ধ করে যায়। রাতে এসে তালা খুলে ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে রোজ ঘুমিয়ে পড়ে ঝুমুর। বাবার নাম্বার থেকে কল এসেছে। 5-6 দিন আগেও একবার এসেছিল, ইচ্ছে করে রিসিভ করেনি কলটা। আজ করলাম। ফোন ধরতে ছোট ফুপুর চিৎকার, আমার মেয়ে কই? বাসায়। দায়সারা উত্তর দিলাম আমি। ওর ফোন বন্ধ কেন? তোকেও পায় না কল করে, রিসিভ করিস না। কি হয়েছে ঝুমুরের ফোন? ফোন ঠিক আছে, আমি ওকে ফোন চালাতে দেইনি। ফুপু আটকে উঠল। কি বলছিস এসব? কেন, কি করেছে আমার মেয়ে? কিছুই করেনি, বলেই কলটা কেটে দিলাম আমি। রিসা একটা ফাইল নিয়ে সামনে আসলো। স্যার, এই কেসটা দেখুন। আমি ফাইল হাতে নিয়ে অবাক হলাম।
বাসাবাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ। মনটা মুহূর্তেই কেমন করে উঠল। ঝুমুরের কথা মনে পড়ল। তাকেও তো আমি তালাবদ্ধ করে রেখে এসেছি, কোনো বিপদ হলেও তো কল করতে পারবে না। পর মুহূর্তে মন স্থির করলাম, দূর, এসব চিন্তা করলে চলবে না। আমাকে আমার মিশন সাকসেসফুল করতে হবে। ছোট ফুপো বাড়ি চলে গেলেন। জ্বর থেকে ওঠার পর থেকে শরীরটা খারাপ যাচ্ছে তার। একমাত্র মেয়ের সাথে যোগাযোগ নেই, মন মানছে না আর। বাড়ি গিয়ে শুয়ে পড়লেন তিনি। মনিরা হাঁক ছেড়ে ডাকল, এমন ভর দুপুরে পোয়াতে মায়াগোল্লাহান শুয়ে পড়ছে কেন? ঘরের কামকাজ কি মানসে এসে করে দিবে নাকি? ছোট ফুপুর বুকে কেমন চাপা কষ্ট শুরু হলো। মনিরা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। সব পুরনো স্মৃতি মনে করতে লাগলো। যে স্বামীকে পাওয়ার জন্য, যে সংসার বাঁচানোর জন্য এত লড়াই, এত ষড়যন্ত্র করলো ভাবির সাথে, যে সংসার টিকাতে ভাইদের সংসার ভাঙল, শেষ অবধি সে সংসারটা নিজের করে রাখতে পারল না। এই কষ্ট কি কাউরে বলার মতো? সে তো ঝুমুরের বাবা বলেছিল আরেকটা বিয়ে করবে। মেয়ে যাত্রাপালায় কাজ করে, অনেক টাকা। বিয়ে করে সে টাকা দিয়ে নির্বাচন করবে, নামডাক হবে, সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে। কথাটা কানে আসতেই স্বামীর পা ধরে কেঁদেছিল বিনা। ফুপুর কান্নায় মন গলেনি পাষাণ লোকটার। যখন কিছুতে কিচ্ছু হচ্ছিল না, ফুপু তখন ঘুমন্ত ঝুমুরের দিকে তাকিয়ে বলে, আপনি আমাকে যা বলবেন তাই করে দেব। কি করলে আপনি বিয়ে করবেন না বলুন? আমার মেয়েটার কি হবে? তাকে বিয়ে দিতে পারবো না। ফুপা অনেকক্ষণ ভাবে, যদি আমাকে নির্বাচনের টাকার ব্যবস্থা করে দিতে পারো তবেই বিয়ে করব না। আর 6 মাস পরে নির্বাচন। নির্বাচন এগিয়ে আসলে বিয়ে করলে সমাজে কথা উঠবে, ভোট পাবো না। তাই এখনই বিয়ে করতে চেয়েছি। কিন্তু যদি বলো সব টাকার ব্যবস্থা তুমি করে দেবে, তবে না হয়। ফুপু এক কথায় রাজি হয়ে যায়। যে করে হোক টাকা আমি দেব। তারপর থেকে ফোন দিয়াটে কি করে এতগুলো টাকা জোগাড় দিবে। কত লোকের কাছে টাকা চায়, নিজের গহনা বিক্রি করতে চায়, কিন্তু তাতেও অত টাকার বন্দোবস্ত হবে না। অনেক চেষ্টা করেও যখন টাকা জোগাড় করতে পারার কোনো রাস্তা পাচ্ছিল না, তখন ছুটে গেল মনিরার কাছে। মনিরা তার থেকে বয়সে ছোট, তবুও ফুপু মনিরার হাত ধরে কান্নাকাটি করেছিল, যেন বিয়ে না করে তার স্বামীকে, তার সংসার না ভাঙে। আমর কপাল, আমগন তোর সংসার ভাঙমু। আমর শুধু স্বামী দরকার, হেল্লাইয়া বিয়ে করুম। আমর তোর মতো আমও থাকুম, তোর মতন তুই থাকবি নে। এখানে সমস্যা কি তা? হ্যাঁ, তুই পারলে তোর স্বামীরে আটকায় রাখনে। যা যা, এখান থেকে যা। আমার লাগি কত ব্যাডান এক পায়ে খাড়ায় আছে। ছোট ফুপু চলে আসছিল। সেখানেই দেখা হয় লিভা ওরফে নতুন মা এবং তার মায়ের সাথে। লিভার মায়ের তখন অনেক অসুখ, টাকার দরকার, কিন্তু সাহায্য করার কেউ নাই। যাত্রাপালায় যেখানে আগে তিনি নাচ করতেন, সেখানে গিয়েছিল লিভা সাহায্যের জন্য, কিন্তু সেখানকার লোকেরা নাচক। অনেক আগে এখান থেকে চলে গেছে এই মহিলা, তারা কোনো সাহায্যই করবে না। ছোট ফুপু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দৃশ্য দেখছিল, তারও আর কোনো উপায় নেই। তখনই মাথায় আসলো দুষ্টু চিন্তা। লিভা মেয়েটার হাতে হাত মিলিয়ে নেয়। মেয়েটাও মায়ের চিকিৎসার আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। ছোট ফুপো টাকা দেয় চিকিৎসার জন্য। এরপর নিয়ে আসা হয় তাদেরকে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, নানা উপায়ে যখন বাবাকে আকৃষ্ট করতে ব্যস্ত লিভা, সবশেষেও কোনো ফল পেল না। আর সময়ও খুব কম। তখনই পদক্ষেপ নেয় আর এক পাপের, যে পাপের শাস্তি একমাত্র আল্লাহ দিতে পারেন। বাবাকে রাজি করানোর জন্য এমন একটা পাপ করেছিল, যা মুখে আনাও পাপ। মনিরা আবারও ডাকে, হে মাতারি, গায়ে বাতাস লাগে খাইয়া যাইব না? এইখানে থাকবার হলেই কাম করে খাইতে হইব। কতবার কইয়াম। ছোট ফুপু উঠে পড়েন শোয়া থেকে। সতীনের সংসার তার। শরীর খারাপ থাকলেও কাজ করতে হয়, স্বামী সম্পূর্ণ সতীনের আওতায়। তাই মুখ থেকে তু শব্দটি করার উপায় নেই। তবে যে শেষ আশ্রয় হিসেবে স্বামীর বাড়িটা হারাবে সে, এটা তিনি কখনোই চায়নি। নির্বাচনে ফেল করার পর ফুপু স্ট্রোক করে কয়েক মাস অসুস্থ ছিল। তখনই মনিরাকে বিয়ে করে নেয় ফুপা। তারপর থেকেই সংসারের রাজনীতি চলে যায় মনিরার হাতে। ফুপুকে ডিভোর্স দিবেও বলেছিল, কিন্তু হাতে পায়ে ধরে এই সংসারে পড়ে আছেন তিনি। মৃত্যুর আগে স্বামীর ঘর ছাড়তে চান না। অসুস্থ শরীর নিয়ে সকল কাজ করল ছোট ফুপু। রাতে শুয়েছিল, টিনের একটা আলাদা ঘরে থাকেন তিনি, আর দালান ঘরটায় মনিরা আর তার স্বামী ঘুমায়। ছোট ফুপু উঠে ডাকলেন, শুনছেন? সজাগ থেকেও উত্তর দিল না তারা। আবারও কয়েকবার ডাকার পর উত্তর দিলেন ফুপা। দরজা খুলে কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মেয়েটাকে একবার গিয়ে নিয়ে আসবেন? বিয়ের পর তো একবার আনলেন না বাড়িতে।
এমনকি বিয়েটাও দিলেন না বাড়িতে। কোর্টে বিয়ে পড়াতে হলো, নিয়ে আসার কি আছে? তোর মেয়েকে বাড়ি চেনে না, মন চাইলে এমনি আসবে। এত টাকা খরচা করে দাওয়াত দিয়ে তোর ভাইয়ের পোলারে খাইতে পারবো না আমি। টাকা কি গাছে ধরে নাকি? ফুপুর কষ্ট পারল, যেন কাটা গায়ে নুনের ছিটা। আজ আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না তিনি। মুখ ফুসকে বলেই ফেলেন, এক ভাইয়ের ছেলেকে এই বেলা খাওয়াতে পারবেন না। আর আগে যখন মাসে মাসে দাওয়াত খাইতেন ভাইয়ের বাড়ি, যখন ভাইয়ের জায়গা বর্গা রেখে আপনাকে টাকা এনে দিছি, আপনারে টাকা দিতে গিয়ে আমার ভাইয়ের চাকরিটা পর্যন্ত গেছে। ওইসব কথা ভুলে গেছেন আপনি? ফুপা আর কিছু বলল না, সোজা সাপটা বলে দিল, এত কথা জানি না, আমি দাওয়াত দিতে পারবো না। বলেই ঘরে ঢুকে ফুপুর মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন তিনি। ফুপু অন্ধকারে আলো খুঁজলেন। মনিরা কি জাদু করলো? নিশ্চয়ই কালো জাদু করেছে। কালো জাদুর কথা মাথায় আসতেই মনে পড়ে গেল, লিভা মেয়েটাকে দিয়ে যখন বাবাকে কোনোভাবে আকৃষ্ট করতে পারছিল না ফুপু, তখন আশ্রয় নেয় কালো জাদুর। মাথার চুল, বাবার ব্যবহারের কাপড় সব জোগাড় করে নিয়ে যায় এক তান্ত্রিকের কাছে। তিনি কিভাবে কি করে 15 দিনের ভিতর বসে নিয়ে আসে বাবাকে। তার পরদিন থেকেই পরকীয়ায় লিপ্ত হন। বিষয়টা সম্পর্কে ছোট ফুপু জেনে যাওয়ার ভান করেন। তখনই বাবাকে বুদ্ধি দেয়, এভাবে চলতে থাকলে সমস্যাতে পড়বে। যদি এই মেয়েকে বিয়ে করতে চায় তাহলে আগের বউকে বাড়ি থেকে বিদায় করতে। আগের বউ তেমন সুন্দর না, শিক্ষিত না, বাবা তাতেও সম্মতি জানায়। মাকে বাড়িতে রাখলে কখনোই স্বার্থ হাসিল করতে পারত না ছোট ফুপু। তাই বাবাকে ফাঁদে ফেলে প্রথমে মাকে সরান। বাসায় গিয়ে বাইরে থেকে লক খুলে রুমে ঢুকলাম। সমস্ত রুম অন্ধকার হয়ে আছে, একটা রুমেও লাইট অন করেনি। ঝুমুর চাপা গলায় ডাকলাম, কোনো সারা শব্দ নেই কোনো। হঠাৎ বুকটা কেমন মুচড়ে উঠল। ঝুমুরের কিছু হয়নি তো? দ্রুত পায়ে বেডরুমে গেলাম। কাপা হাতের লাইটটা অন করতেই চোখের সামনে দৃশ্যমান হলো ঝুমুর ঘুমন্ত মুখটা। কাত হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা। কোকড়ানোর লম্বা চুলগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে অযত্নে। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রশ্ন করলাম, একই ভুল আমিও করছি না তো? লাইটের আলো মুখে পড়ায় ঘুমটা ভেঙে গেল ঝুমুরের। চোখ খুলে আমায় দেখে শোয়া থেকে আস্তে করে উঠে পড়ল। কোনো কথা না বলেই চলে গেল ফ্রেশ হতে। বাথরুম থেকে বেরিয়ে আসলে আমি বলি, বোরকা পরে নে, বের হব। কোথায় যাব? কেন যাব? ঝুমুর কোনো প্রশ্ন না করে সোজা বলে দেয়, আমি কোথাও যাব না। ছোট থেকে ঝুমুরের জেদ বেশি, একরোখা টাইপের। পরবর্তীতে বাবার দ্বিতীয় বিয়ে, মায়ের কষ্ট এসব দেখে দেখে মেয়েটা এখন নীরব থাকতে শিখে গেছে। কষ্ট পেলেও শব্দ করে না। ভাগ্য মনে করে মেনে নেয়, কিন্তু জেদ এক ফোঁটাও কমেনি। আমি ফের বললাম, রেডি হতে বললাম, রেডি হয়ে নে, মায়ের কাছে যাব। ঝুমুর আর অমত করল না, বোরকা পরে রেডি হয়ে নিল। আমি চেঞ্জ করে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। রিক্সা করে এসে রেস্টুরেন্টে গিয়ে নামলাম। ঝুমুর অবাক হলো না। মায়ের কাছে যাব বলে রেস্টুরেন্টে এসেছি, এখানে ওর অবাক হওয়াটা জরুরি ছিল আমার মতে। কিন্তু তার চোখে মুখে অবাকের ছাপ নেই, মুখ স্বাভাবিক। রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করার জন্য ওর দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বললাম, আমার কোনো পছন্দ নেই, আমি আমার ইচ্ছে মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরে এসে শুয়ে পড়লাম। ঝুমুর কিছু বলেনি আর। আমাকে ভাবাচ্ছে ঝুমুরের চুপ থাকা। মায়ের কাছে নিয়ে না গিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেলাম। অবাক হসনি? যে সত্যি আগে থেকেই জানা, সেখানে অবাক হওয়ার কিছু নেই। তবে মিথ্যা তোমার সাথে যায় না। মিথ্যা বলাও একটা আর্ট, সবাই তা ঠিকঠাক পারে না। ঝুমুর কথার দ্বারা পরাজিত করলো আমায়। আমি মিথ্যাটাও বলতে পারি না, বুঝেছ? এতটা ছোট করলে আমায়। আমি থ হয়ে রইলাম। তোমায় ছোট করিনি, বললাম তুমি সত্যি বলে অভ্যস্ত, তাই মিথ্যা বলতে পারো না গুছিয়ে। সবকিছুর একটা পজিটিভ আর একটা নেগেটিভ দিক থাকে। পুলিশের চাকরি করতে করতে তুমি সব নেগেটিভটাই ভাবো। আমি আর কথা বাড়ালাম না, পাশ ঘুরে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঝুমুর ডাকলো, আমার মা খুব খারাপ, তাই না? আমি কি বলবো না বুঝেই উত্তর দিলাম, তা কখন বললাম? সব বলতে হয় নাকি? জানো তো, মা যতই খারাপ হোক তাকে ঘৃণা করা যায় না। আর সব থেকে হতবাগা জানো কে? যাদের মা ভালো না। মা ভালো থাকলে সকলের কাছে গর্ব করে বলা যায় মায়ের সুনাম। কিন্তু যদি মা খারাপ হয়, তাহলে সে মায়ের সন্তানরা বুঝে কতটা কষ্ট এই ব্যাপারটা।
তুমি কত ভাগ্যবান, তোমার মা ভালো। কিন্তু আমি আমি ফোন কাটলাম। আমি কখন বললাম তোর মা খারাপ? ঝুমুর হাসল একটু। তোমার দৃষ্টিতে আমার মা খারাপ, শুধু তোমার না, সকলের দৃষ্টি থেকেই। কিন্তু তার পেছনের গল্পটা সকলের অজানা। জানো এত কিছু কেন করলো? কেন? মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিনা করতে পারে, নিজের শত্রু পাল্টাতে সময় নেয় না। লিভা ম্যাডাম প্রথম দিকে কত মমতার চাদরে আমাকে ঢেকে রেখেছিলেন, অথচ পরে নিজের স্বার্থের জন্য আমাকে চোর বানাতে একবারও ভাবলেন না। আজ এতগুলো বছর পর মানুষটাকে সামনে থেকে দেখলাম আবার। আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার করার ক্ষমতা আমার নেই। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তাদের আইনের আওতায় আনা সম্ভব নয়। তবু একটা প্রশ্ন আজও রয়ে গেছে, কেন তিনি এমন করেছিলেন আমার মায়ের সাথে? কারণগুলো জানা হয়নি আজও। জানতে পেরেছিলাম তখন, যখন ঝুমুর আমাকে লিভা ম্যাডামের ঠিকানা দিয়েছিল। ঝুমুর না দিলেও আমি আর নাদিম ভাই খুঁজে বের করতাম তাকে। সেই চেষ্টায় চালাচ্ছিলাম। আমার কষ্ট কিছুটা কমে গিয়েছিল সেদিন রাতে, যখন ঝুমুর এই ঠিকানাটা দিয়ে বলেছিল এখানে গেলেই নাকি সব সত্য জানা যাবে। তার দেওয়া ঠিকানা মতো গিয়ে লিভা ম্যাডামকে দেখে কিছুটা অবাক হয়েছিলাম। তিনি আমাকে চিনতে পারেননি। বয়স বেড়েছে, মাথার চুলও অনেক পেকে গেছে। কে আপনি? আমি চুপ রইলাম। নিজের পরিচয় দিতে কেমন যেন অস্বস্তি লাগছিল। আবার জিজ্ঞেস করলে বললাম, সামির। তিনি ভালো করে তাকালেন। এবার হয়তো চিনতে পারলেন। আমাকে এখানে দেখে অবাক হওয়ার কথা ছিল, কিন্তু তার মুখে কোনো বিস্ময়ের ছাপ নেই। আমাকে ভেতরে নিয়ে বসতে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে শুরু করব। তখন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনি বসুন, আমি কাপড় পেল্টে নিই। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই তিনি মুচকি এসে বললেন, তোমার সব প্রশ্নের উত্তর দেব। কিছু মানুষের কাছে ক্ষমা চাওয়া আছে। অনেকদিন ধরে অনুশোচনায় ভুগছি, পাপের ফল ভোগ করছি। মৃত্যুর আগে একবার মুক্তি চাই, একবার ক্ষমা চাইতে চাই। কথাগুলো বলে তিনি কাপড় পাল্টাতে গেলেন। 5 মিনিটের মধ্যে ফিরে এসে বললেন, চলো, বাকি কথা ট্রেনে বসে বলি। আমিও তার সঙ্গে বেরিয়ে এলাম। ট্রেনে বসে আছি। ট্রেনের ঠন ঠন শব্দ কানে বাজছে। চারপাশ নিস্তব্ধ। নীরবতা ভেঙে তিনি বললেন, তোমার মায়ের কাছে নিয়ে যাবে আমাকে? আমি বিস্ময়ে তাকালাম। আপনি আমাকে আপনি করে বলছেন কেন? তিনি মৃদু হেসে বললেন, আপনি অনেক বড় হয়ে গেছেন। এখন আর সেই ছোট্ট ছেলেটা নেই। আর যা অন্যায় করেছি, তারপর আর তুমি বলার সাহস আর পায় না। আমি আর কিছু বললাম না। তাকে নিয়ে বাসায় ফিরলাম। মা আর তনিমাকে অনেক বুঝিয়ে এখানে নিয়ে এসেছি কাল। প্রথমে মামা রাজি না হলেও মায়ের সম্মতি দেখে আর না করেনি। মা এখনও তাকে দেখেনি। ঘরে ঢুকতেই ঝুমুর কিছুটা অবাক হলো। আমি নিজের ঘরে গেলাম। পেছন পেছন এলো ঝুমুর। এই, কি করেছো তুমি? ওনাকে এখানে কেন আনলে? উনি নিজে আসতে চেয়েছেন। উনি আসতে চাইলে তুমি নিয়ে আসবে? হ্যাঁ। ঝুমুর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মা তখন বসে চা খাচ্ছিলেন। লিভা ম্যাডাম ঘরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? মায়ের চোখে প্রশ্ন। আমি আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রী। মায়ের হাতের কাপ প্রায় পড়েই যাচ্ছিল। তিনি রেগে উঠলেন, সামির, এখানে কেন? কেন এসেছে আমার সামনে? মায়ের চিৎকারে সবাই ছুটে এলো। তনিমা এক কোণে দাঁড়িয়ে ঝুমুর মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মা যেন আগুন হয়ে উঠলেন। আপা, আপনি আমার কথা শুনুন। কি শুনবো তোর কথা? আমি বললাম, মা থামো। আমাদের সঙ্গে যা হয়েছে সব কিছুর জন্য উনি একা দায়ী নন। তাকে দিয়ে করানো হয়েছে। বাবা একা দোষী করেনি। সব কিছু ছিল পূর্ব পরিকল্পিত। সব সত্য বাবা নিজেও জানে না, তাই ওনাকে এনেছি। ভালো মানুষের মুখোশ পরে থাকা মানুষগুলোর আসল রূপটা সবার সামনে আনতে। মা তীব্র কণ্ঠে বললেন, তাতে কি হবে? 20 বছর আগের ক্ষত কি মুছে যাবে? সব ঠিক হয়ে যাবে? হবে না। তবু সবটা জানা জরুরি মা। মা আর কিছু বললেন না। আমরা সবাই ঘর থেকে বের হলাম। ঝুমুর রয়ে গেল মায়ের কাছে। তাদের মধ্যে কি কথা হলো তা আমার জানা নেই। পরদিন সকালে মা বললেন, আমি যাব সেই এলাকায় একবার, সবাইকে দেখে আসব। কিন্তু শর্ত, ও বাড়ির চৌখাট আমি পার হব না। আমি মাথা নত করে সম্মতি জানালাম। সকালের নাস্তা সেরে আমরা সবাই রওনা হলাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। পাশে তনিমা বসেছিল। মাঝ রাস্তায় আসতে গভীর ঘুমে তলিয়ে গেল সে। আমার কাঁধে মাথা ঘুমাচ্ছে তনিমা। আজ প্রথমবারের মতো ভাই মনে হচ্ছে নিজেকে।
কত স্বপ্ন ছিল বোনের সাথে শৈশব কাটানো, কত স্বপ্নগুলো পূরণ করতে দিল না কেন? তার উত্তর খুঁজে আজ এই যাত্রা। সব উত্তর পেয়ে যাব আজ। আমার ভাবনার মধ্যে তনিমার মুঠোয় থাকা ফোনটা কেঁপে উঠল। সে ঘুমে থাকা টের পাচ্ছে না। আমি অনিচ্ছা সত্ত্বেও ফোনটা স্ক্রিনে চোখ রাখতেই চোখটা বড় হয়ে গেল। পরিচিত এক নাম্বার। এক মুহূর্তের জন্য হৃস্পন্দন থেমে গেল যেন। এ কি করে সম্ভব? এই নাম্বার থেকে কি করে কল আসে তনিমার নাম্বারে? তাহলে কি এক সত্য উদ্ঘাটন করতে গিয়ে আরেক সত্য বেরিয়ে আসবে আজ? তনিমার ফোনে বাবার নাম্বার থেকে কল আসতে দেখে অবাক হয়েছি অনেক। হওয়ারই কথা। যে মানুষটা জন্মের আগে মাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি জন্মের খবর দিতে আসলে মামাকে আপন করে তাড়িয়ে দিয়েছে, একবার চোখে দেখাটা পর্যন্ত দেখতে যায়নি, সে মেয়েকে বাবা কল করছে। ব্যাপারটা সত্যি মেনে নেওয়া যায়? মনের ভেতর খোঁজখোঁজ করছে আমার। তনিমার নাম্বার বাবার কাছে গেল কি করে? আর তনিমার ফোনেও কি সুন্দর বাবা দিয়ে সেভ করা নাম্বারটা। দেখে মনে হচ্ছে বহুদিনের পরিচয়। যোগাযোগ হয় সবসময় তাদের। কিন্তু এটা তো অসম্ভব। আমি কোনো প্রশ্ন করলাম না। অপেক্ষা করলাম সঠিক সময়ের জন্য। আমি নিজের মনের প্রশ্ন নিজের কাছে রাখলাম। অনেক বছর পর মানুষগুলো নিজেদের চেহারা দেখছে। থমথমে নীরবতা। লিভা ম্যাডামকে দেখে থমকে গেলেন ছোট ফুপো। মাথা নিচু করে বসে আছেন তারা। আমি ডেকে এনেছি তাদেরকে এখানে। সবাই যখন চুপচাপ বসে, তখন প্রথম প্রশ্নটা আমিই করলাম। সবকিছু কি পূর্ব পরিকল্পিত ছিল? আমার প্রশ্নে সকলে নড়েচড়ে উঠলেন। লিভা মহিলাটা দম ছেড়ে বলল, একের পর এক সব ঘটনা। কিভাবে ফুপু তার সংসার বাঁচাতে গিয়ে পরিচিত হয়েছে তার সাথে। তারপর টাকার তাগিদে ভাইকে ব্যবহার করেছে। শেষ করে দিয়েছে ভাইয়ের সংসার। নিজের সংসার বাঁচাতে অন্ধ হয়ে ভাইয়ের উপর কালো জাদু করতে পর্যন্ত পিছুপা হয়নি। বাবা অপলক দৃষ্টিতে তাকালো বোনের দিকে। তুই টাকার জন্য এসব করলি আমার সাথে? ছোট ফুপু কাঁদছেন। বাবা রেগে গেলেন। রাগী গলায় বলল, কেন করলি আমার সাথে এমন? কি ক্ষতি করেছিলাম আমি তোর? তোর অন্য ভাইয়েরা তো ঠিকমতো ভালো মন্দ জিজ্ঞেস করতো না। সেখানে আমি মাসে মাসে দাওয়াত দিয়ে এনে খাওয়াতাম। যতটুকু পারতাম টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম। শেষ পর্যন্ত কিনা তুই এমন করলি? ছোট ফুপু চুপ। বাবা নিজেই বলতে লাগলেন, আমিও অন্ধের মতো সংসারটা নষ্ট করেছি। রূপের মোহে পড়ে নিজের সাজানো সংসার নষ্ট করেছি। যেদিন দ্বিতীয় বিয়ে করব, সামিরের মা এসেছিল। আমি তাড়িয়ে দিয়ে বিয়ে করতে চলে যাই। যেহেতু বিয়েটায় তেমন কেউ উপস্থিত ছিল না, তাই জরুরি কাজের কথা বলে কি মনে করে পিছু নিয়েছিলাম সামিরের মার। মনে হয়েছিল এই তো আমার সুখ, আমার সংসার। তার কাজল টানা চোখটা অসম্ভব সুন্দর লেগেছিল। একটা চিরকুটে লিখেছিলাম তা। এরপর হঠাৎ কি হলো জানি না, সব বিরক্ত লাগছিল। চলে আসলাম। জীবনের ভুলগুলোর সূচনা করতাম। ছোট ফুপু গলা ফাটিয়ে কেঁদে ফেলেন। আমায় ক্ষমা করে দাও ভাই। আমি আমার সংসার বাঁচাতে এমনটা করেছি। নিজের সংসার বাঁচাতে আমার সংসারটা নষ্ট করলি? কি দোষ ছিল আমার মেয়েটার, যে জন্ম নিয়ে বাবাকে কাছে পায়নি? ফুপু আমার পায়ে ধরে বসে পড়লেন। আমি ভুল করেছি। আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি। মাফ করো আমায়। অনুশোচনায় ঘুম আসে না আমার। বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, যে মাফ করার তার কাছে মাফ চা। ছোট ফুপু আর লিভা মায়ের সামনে এসে দাঁড়ালো। ছোট ফুপু বললেন, ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। আমার ভুল আমি অনেক আগেই বুঝতে পেরেছি। আমিও শাস্তিও পাচ্ছি। কিন্তু তোমার সামনে দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি আমার কখনো। দেখো, তুমি সব হারিয়েও আজ তোমার আছে, ছেলে মেয়ে সব। আর আমার স্বামী থেকেও নেই। তার ঘরে চাকরানির মতো পড়ে আছি। এক মেয়ে, সেও কথা বলে না আমার সাথে। বিয়ের পর থেকে তো আর যোগাযোগ করে না। ফুপু থামলেন। এবার লিভা বলতে লাগলো, আমি এমনটা করতাম না। মায়ের চিকিৎসার টাকার জন্য অনেক দিকে ছোটাছুটি করেছি। কেউ সাহায্যের হাত বাড়ায়নি। তারপর যখন উনি এ প্রস্তাব দিলেন, তখন আর না করতে পারলাম না। কিন্তু দেখেন, শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারলাম না। আপনার কাছে ক্ষমা আমি চাইব না। কিছু অন্যায় ক্ষমার অযোগ্য। সত্যিটা মন খুলে বলতে পেরেছি, এটাই অনেক। এবার মরার সময়ও মনে হবে না আমি বলতে পারিনি। এবার শান্তিতে মরতে পারব। আমি আমার করা অপরাধ স্বীকার করে গেলাম আজ। চললাম আমি, বলে বেরিয়ে গেলেন তিনি। পিছু ফিরে তাকালো না আর একবারও। তিনি বেরিয়ে গেলে ফুপু ফের ক্ষমা চায়। মা অনেকক্ষণ চুপ থেকে বলে, একটু আগে উনি বলে গেল না কিছু অপরাধ ক্ষমার অযোগ্য? আপনাকে ক্ষমা করলে আমার নিজের সাথে অন্যায় করা হবে আমার। ফুপু চোখের পানি মুছে নিলেন। সত্যি তো,
ক্ষমা পাওয়ার যোগ্যতা আমি রাখিনি। তবে একটা কথা বলবো, রাখবে? ফিরে আসুন। তনিমার সাথে যে অন্যায় হয়েছে, তার জীবনটা অগোছালো হয়েছে, আপনি আসলে তা পূরণ হবে। মেয়েটা বাবার আদর পাবে একটু হলেও। পরিবারের সাথে থাকো, বিয়ের আগে কিছুটা সময়। ফুপুর কথায় মা মিকি হাসল। যে সময় যা দরকার ছিল তখন পায়নি, এখন মরণকালে আর সংসারের মায়া আটকাতে পারবে বুঝি? আমার জন্য কারো জীবন থেমে থাকবে না। আর কি বললেন? তনিমা তার বাবার কাছে থাকতে? এই মেয়ের জন্মের পরই তো বলেই দিয়েছিলেন এটা নাকি অন্য কারো সন্তান। যদিও এটা আপনার ভাইয়েরই মেয়ে, তাই তো জীবনের কতগুলো বছর পর এসেও সে আমার আড়ালে মেয়ের সাথে যোগাযোগ করেছে। আর আমার মেয়েও কতটা স্বার্থপর, আমায় না জানিয়ে ঠিক সম্পর্ক রেখেছে নিজের বাপের সাথে। তনিমা এগিয়ে আসলো। মা শোনো, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি রাগ করবে, কষ্ট পাবে বলে বলিনি। আরও 1 বছর আগে আমি স্কুলে আসা যাওয়ার সময় মাঝে মাঝে একজনকে দেখতাম আমায় ফলো করে। কয়েকদিন এভাবে চলতে চলতে একদিন আমি তার মুখোমুখি হই। প্রথমে পরিচয় না দিলেও পরে বলেন তিনি আমার বাবা। আমি তাকে নিষেধ করি আমার সামনে আসতে, কথা বলতাম না। তবুও তিনি দাঁড়িয়ে থাকতেন। আমি অনেক খারাপ ব্যবহার করি, কিন্তু একদিন সে ভরা রাস্তায় আমার পায়ে ধরে ক্ষমা চায়। আমি আর সহ্য করতে পারিনি। তার দিকটাও ভাবি, সে শূন্য, কেউ নেই পাশে, চাকরি নেই, সংসার নেই, একা সে। আমার তো বাবা। আর অভিমান করে থাকতে পারিনি। এরপর থেকে মাঝে মাঝে দেখা করতাম তার সাথে, কথা বলতাম। বিশ্বাস করো, তুমি কষ্ট পাবে বুঝলে আমি বলতাম না কথা। বলতে বলতেই তনিমা কেঁদে দিল। আর চোখে তাকিয়ে দেখলাম বাবাও কাছে। মা তনিমাকে আশ্বাস দিয়ে বলল, রক্তের টান, আমি আটকা রাখার কে? তোর বাপ, তুই কথা বলতেই পারস। আমার কোনো অভিযোগ নাই। ভাগ্য সহায় হয়নি আমার। যার যার পাপের শাস্তি আল্লাহ তারই দিবে। আমি শাস্তি দেওয়ার কে? তবে আমি ক্ষমা করব না কাউকে। এই মানুষগুলোর মরা মুখও আমি দর্শন করব না আর কখনো। মায়ের কথার পর আর কোনো কথা হয়নি তার সাথে কারো। ঝুমুর তার মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তনিমা বাবার সাথে কথা বলে বিদায় নিয়েছে। এরপর আমরা চললাম আমার ফ্ল্যাটের উদ্দেশ্যে। মা আর তনিমাকে আমার কাছে রেখে দেব। ঝুমুরের সাথে মায়ের বনিতা অনেক। মায়ের মতো করে মাকে বুঝেছে। আর একটা সিদ্ধান্ত নিয়েছি, ভালোবাসবো মেয়েটাকে এবার। ছোট থেকে যে সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখেছে সে, তার স্বপ্নের থেকে সুন্দর সংসার দিব তাকে। আমার সংসারটা হবে মাকে নিয়ে। সব সুখে থাকবো আমরা, যেখানে আর ওই স্বার্থপর মানুষগুলোর ছায়াও পড়বে না কখনো। অমাবস্যা রাতে নিকোষ কালো আধারে খোলা চুলে দাঁড়িয়ে আছে তনিমা। অষ্টাদশীর মনেও যে আজ ঘোর অমাবস্যা। কম্পিত হাতে টাইপ করল, তোমার আমার ভালোবাসাটি ছিল অনাকাঙ্ক্ষিত। কোনো পূর্বাভাস ছাড়াই আমার জীবনে আচমকা তুমি এলে। জানতাম না তোমার আমার সম্পর্ক কি। আস্তে আস্তে মনের গভীরে ঢুকে গেলে। ভালোবাসি তোমায়। এই ভালোবাসাটা একদিনে তৈরি হয়নি, আর না সহজ কোনো যাত্রা ছিল এর ভালোবাসার। বড় কাঠখড় পুড়িয়ে আমি তোমায় পেয়েছিলাম। অনাকাঙ্ক্ষিত পরিচয়, এরপর বহু আকাঙ্ক্ষার পর তোমায় পাওয়া। নীলগোলাপ তুমি, সে আমি আজ তোমায় ছাড়লাম। তোমাকে পাওয়ার থেকে আমার বড় পাওয়াটা আমার মায়ের মুখের হাসি। যে মানুষটাকে হাসতে দেখিনি, তার মুখে আর হাসির ঝলক। আমি তার হাসি কেড়ে নিয়ে তার কপালের দুশ্চিন্তার ছাপের কারণ হতে চাই না। তোমাকে পাওয়ার চেয়ে আমার মাকে কষ্ট না দেওয়াটা আমার কাছে শ্রেয় মনে হলো। তাই আজ এই মুহূর্ত থেকে আমি তোমায় ত্যাগ করলাম। যে সম্পর্কের কথা জানলে মা কষ্ট পাবে, তা থাকুক সকলের অজানা। ভালো থেকো, তোমার তনি পাখি। মেসেজটা সেন্ড করে সাথে সাথে নাদিমকে ব্লক করে দিল তনিমা। মায়ের ঠোঁটের হাসিটা যে তার কাছে অমূল্য সম্পদ, যার জন্য শুধু ভালোবাসা নয়, নিজের জীবনও ত্যাগ করতে পারে সে। এমন ত্যাগে প্রেমীদের কপালে কি সত্যি জুটে ভালোবাসা? পূর্ণতা পায় কবু, নাকি হারিয়ে যায় ত্যাগের মাধ্যমে? ভাগ্য বলেও তো কিছু আছে, অদৃশ্য, অকল্পনীয়তা, যা কেবল স্রষ্টার মর্জিতে চলে। ভাগ্যে থাকলে তনিমাও পাবে তার ভালোবাসার পূর্ণতা, নয়তো হারিয়ে যাবে রাতের দীর্ঘশ্বাসের নিঃশ্বাসে। সমাপ্ত।